হ্যালো, গুড মর্নিং ক্লাস। আজ বর্জ্য ব্যবস্থাপনা। আগের দিন বর্জ্যের প্রকারভেদ, কত ধরনের বর্জ্য হয়, এসব কিছু নিয়ে আলোচিত হয়েছে। আগের ক্লাসে জৈব ভঙ্গুর, জৈব অভঙ্গুর এগুলো নিয়ে আলোচিত হয়েছে। আজ বর্জ্য ব্যবস্থাপনা এবং তার পদ্ধতিগুলো নিয়ে আলোচিত হবে এবং এখান থেকে কোশ্চেন আসে, বিভিন্ন ধরনের কোশ্চেন এখান থেকে আসে। বর্জ্য ব্যবস্থাপনা কী সেটা যদি আমরা জানতে চাই, তাহলে আমরা দেখি যে যেগুলো বর্জ্য পদার্থ সেগুলোকে আমরা একদম নিঃশেষ করে দিতে পারি বা সেগুলোকে আমরা রিইউজ বা পুনর্ব্যবহার করতে পারি, এবং যে পদ্ধতিটা এটা করি সেই পদ্ধতিটা হলো বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি। তো এই যে বর্জ্য ব্যবস্থাপনা, এটা করার অনেক কারণ আছে। যেমন পরিবেশের দূষণ রোধ করতে পারি আমরা, মানব দেহকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে পারি, জীববৈচিত্র্যকে রক্ষা করতে পারি, এগুলো তো আছে। এই সঙ্গে মানুষের ব্যবহারের জন্য পুনরায় কোনো জিনিসকে ফেলে না দিয়ে সেগুলোকে ব্যবহার উপযোগী করতে পারি। তো এই বর্জ্য ব্যবস্থাপনাকে আমরা মোটামুটি 4R পদ্ধতিতে করতে পারি। একটা ইংলিশ টার্ম আছে 4R, এই 4R পদ্ধতিতে আমরা করতে পারি। তো প্রথম আর যেটা রিডিউস, কমানো, বর্জ্য পদার্থের পরিমাণ কমানো, এবং দ্বিতীয় আর যেটা রিইউজ, তৃতীয় যেটা রিসাইকেল, এবং চতুর্থ যেটা রিফিউজ। মানে কোনো কিছুকে আমরা কমাতে পারি ব্যবহার বর্জ্যের, তারপর সেটাকে আবার পুনরায় ব্যবহারের জন্য প্রস্তুত করতে পারি। কোনো বর্জ্য পদার্থ যেগুলোকে রিসাইকেল করে নতুন কোনো কিছুতে পরিণত করতে পারি, এবং রিফিউজ যেটা একদমই আর কাজে লাগবে না সেটাকে শেষ পর্যন্ত ফেলে দিতে পারি। তো 4টা পদ্ধতিতে আমরা মোটামুটি বর্জ্যের ব্যবস্থাপনা করে থাকি। এবং এই যে বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলো, এই পদ্ধতিগুলো ডিটেলসে মোটামুটিভাবে পড়ে, মাঝে মাঝে এক্সামে চলে আসে যে 4R কি বা 3R কি। সেক্ষেত্রে 4R হলে রিডিউস, রিইউজ, রিসাইকেল অ্যান্ড রিফিউজ। আর যদি 3R হয় তাহলে রিডিউস, রিইউজ অ্যান্ড রিসাইকেল, রিফিউজ সেখানে থাকে না। তো 4R এর কথা যদি আমরা বলি, প্রথমত হচ্ছে যে রিডিউস করা বিভিন্ন ধরনের যে বর্জ্যগুলো, যেগুলো আমাদের ব্যবহার খুব একটা না করলেও হয়, সেগুলোকে আমরা কী করতে পারি, রিডিউস করাতে পারি, তাদের ব্যবহার আমরা কমাতে পারি। যেমন প্লাস্টিকের বা পলিথিনের ব্যাগ, সেগুলোর ব্যবহার আমরা কমাতে পারি। সেটার জন্য আমরা যেগুলো ডিগ্রেডেবল এলিমেন্ট সেগুলো আমরা ইউজ করতে পারি, বা পাটের থলে ইউজ করতে পারি। এছাড়া বর্জ্যের পুনর্ব্যবহার বিভিন্ন জিনিসপত্র আছে যেগুলো আমরা ফেলে দিই। জাপানের একটা টেকনিক আছে, ভাঙা জিনিস তারা ফেলে না, বিভিন্নভাবে তারা ইউজ করে, সেগুলোকে বিভিন্নভাবে নতুন করে বানিয়ে ইউজ করে। পুনর্নবীকরণ, যে জিনিসগুলো ব্যবহার উপযোগী হচ্ছে না সেই জিনিসগুলোকে আমরা অন্যান্য জিনিস তৈরির কাঁচামাল হিসাবেও ব্যবহার করতে পারি। যেমন পুরনো কাগজ, ধাতব দ্রব্য, এই যে বিভিন্ন জিনিসগুলো, এগুলোর থেকে আমরা নতুন কাগজ তৈরি করতে পারি। ধাতব দ্রব্যকে আবার গলিয়ে আবার নতুন কিছু তৈরি করতে পারি। এরপর হচ্ছে রিফিউজ, যেগুলো আমাদের একদমই আর কাজে লাগছে না, সেগুলোকে আমাদেরকে ফেলে দিতে হয়। যেমন থার্মোকল, সেটা ইউজ হওয়ার পর কোনো কাজে লাগে না, সেটাকে আমরা ফেলে দিতেই হয়। এগুলো হলো বর্জ্য ব্যবস্থাপনার মোটামুটি কয়েকটি পদ্ধতি। অ্যাকচুয়ালি বর্জ্য ব্যবস্থাপনার কীভাবে আমরা কী পদ্ধতিতে করতে পারি। এরপর হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা বা কঠিন তরল গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার আরও কয়েকটা পদ্ধতি আছে, যেগুলো অ্যাকচুয়ালি এগুলোই পদ্ধতি, এগুলো হচ্ছে ব্যবস্থা। তো পদ্ধতি কী আছে, কী প্রক্রিয়ায় আমরা এই রিফিউজ, রিইউজ এগুলো করতে পারি। প্রথমে তো হচ্ছে যে বর্জ্যগুলোকে কালেক্ট করতে হবে। প্রথমে হচ্ছে সংগ্রহ এবং পৃথকীকরণ। তো বর্জ্যগুলোকে কালেক্ট করতে হবে এবং সেগুলোকে আলাদাভাবে আলাদা করে রাখতে হবে, পৃথক করতে হবে, যে এটা কঠিন বর্জ্য, এটা তরল বর্জ্য, এবং এটা গ্যাসীয় বর্জ্য, এবং ব্যবহার উপযোগী এটাকে করা যাবে ব্যবহার, এবং এটাকে করা যাবে না, এইভাবে পৃথক করতে হবে। যে জিনিসগুলো মোটামুটিভাবে জৈব ভঙ্গুর, সেগুলোকে আমরা কম্পোস্ট করতে পারি, কম্পোস্ট করে সার তৈরি করতে পারি। জৈব লতা পাতা, বিভিন্ন রকম সার, বিভিন্ন কিছু পচিয়ে কম্পোস্ট করতে পারি, সেগুলো সার রূপে গোবর গ্যাসে বিভিন্ন জায়গাতে আমরা কাজে লাগাতে পারি। নেক্সট যেটা হচ্ছে পুনর্ব্যবহার। কিছু বর্জ্য আছে যেগুলোকে ফেলে দেওয়ার প্রয়োজন হয় না, আমরা পুনরায় কোনো কিছু বুদ্ধি খাটিয়ে সেগুলোর ব্যবহার আনতে পারি। আচ্ছা, কিছু একটা আছে ভরাটকরণ পদ্ধতি, ল্যান্ডফিল বলা হয়। নিচু জমিতে স্তরে স্তরে বর্জ্য পদার্থগুলো ফেলে দেওয়া হয়, যেগুলো জৈব বর্জ্য পদার্থ অবশ্যই। সেগুলোকে ফেলে দিলে ওই কম্পোস্টিং পদ্ধতিতে সার প্রস্তুত হয়, বিভিন্ন রকম সার তৈরি করতে আমরা পারি। তো
এটাকে আমরা ল্যান্ডফিল বলি। খুব কম খরচে এটা হয়ে থাকে এবং আমাদের অনেক উপকারও হয়। যেমন ময়লা জল হোক বা বিভিন্ন ময়লাগুলো, বিভিন্ন বর্জ্যগুলো, তরকারির খোসা হোক, এক জায়গায় ফেলে দিয়ে সেই জায়গাটা আমরা ভরাট করে দিতে পারি। ঘর বাড়ি থেকে পুরনো ভাঙাচোরা যে বস্তুগুলো বেরোয়, ইট, সিমেন্ট, সেই সব জিনিসগুলো আমরা নিচু কোনো জলাশয়, যেগুলো জলাশয় বলবো না, নিচু কোনো স্থান, জলাশয় বোঝানো ঠিক না, নিচু কোনো স্থান, সেটাকে আমরা ভরাট করতে পারি। ল্যান্ডফিল এটা আমরা করতে পারি। অন্য একটা হলো ভস্মীকরণ। ভস্মীকরণে কী হতে থাকে যে পুড়িয়ে দেওয়া হয় বর্জ্যগুলো। তোমরা দেখবে শহরের পার্শ্ববর্তী এলাকায় বর্জ্যগুলোকে পুড়িয়ে দেওয়া হয়। তো এই ভস্মীকরণ করা হয়, বিভিন্ন রকম তার যন্ত্র আছে। এবং এই যে বর্জ্য পদার্থ পোড়ানো হয় তখন আমাদের দুটো জিনিস কাজে লাগে। বায়ু দূষণ করে যখন, বায়ু দূষণ নিয়ন্ত্রণকারী একটা যন্ত্র আছে, যন্ত্রটার নাম স্ক্যাবার। এবং এই স্ক্যাবার দু প্রকারের হয়, একটা শুষ্ক স্ক্যাবার এবং একটা আর্দ্র স্ক্যাবার। শুষ্ক স্ক্যাবার ব্যবহার করে আমরা বায়ুতে নির্গত যে ধোঁয়াটা আসে তার থেকে অম্ল যে গ্যাসগুলো আছে, যেমন SO2, NO2, এগুলোকে আমরা দূর করতে পারি। আর আর্দ্র স্ক্যাবার ব্যবহার করে আমরা জলে দাব্য ক্ষতিকারক যে গ্যাসগুলো আছে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যামোনিয়া, এইসব এগুলো জল থেকে আমরা দূর করতে পারি। তো আর্দ্র স্ক্যাবার জলে এবং শুষ্ক স্ক্যাবার বায়ুতে কাজ করে এবং তারা বায়ুকে বা জলকে দূষণমুক্ত করতে সাহায্য করে। এগুলো মোটামুটি ভস্মীকরণ পদ্ধতিতে বর্জ্যগুলো পুড়িয়ে দিই। এরপর তো ফোরার পদ্ধতি আছে, যেটার দ্বারা আমরা বর্জ্যগুলোর বিভিন্ন ব্যবস্থাপনা আনতে পারি। এরপর আগের বছর মাধ্যমিকে যেটা হয়েছিল, যে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা, যেহেতু এটা পড়ে গেছে, তাহলে এবারের ইম্পর্ট্যান্ট হলো বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলো। এবং পদ্ধতির মধ্যে এই যে সংগ্রহ করা প্রথমে, তারপর পৃথকীকরণ করা, তারপর ভরাট করা, কোনো জায়গায় ল্যান্ড ভরাট করা, ল্যান্ডফিল, জৈব পদার্থগুলো দিয়ে কম্পোস্ট প্রস্তুত করা, যেগুলো প্রয়োজন নেই পুড়িয়ে ফেলা, এবং সেগুলোকে আবার পুনর্ব্যবহার করা, এবং তার জন্য 3R নীতি বা 4R নীতিকে ইউজ করা। এগুলো সমস্তই বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি এবং এটা এবারের এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট। এই ধরনের বিভিন্ন কিছু ভরাট হতে হতে অটোমেটিক্যালি যে কৃষিজ বর্জ্য পদার্থগুলো এসে পুকুরে ভরাট হয়, ফলে পুকুরের যে বাস্তুতন্ত্র সেটা নষ্ট হয়। রাসায়নিক পদার্থ, বিভিন্ন কীটনাশক ধোয়া জল, পুকুরে যখন জৈব পদার্থ আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে বিভিন্নভাবে, পুকুরে অক্সিজেনের চাহিদা বেড়ে যায়, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড হয়। এরকম ঘটনাকে আমরা ইউট্রিফিকেশন বলে দেখেছি। তো স্ক্যাবার মোটামুটি বায়ু দূষণ নিয়ন্ত্রক একটা যন্ত্র এবং জল দূষণকেও নিয়ন্ত্রণ করতে এটা সাহায্য করে, আমরা দেখলাম। এরপর হচ্ছে ভাগীরথী হুগলি নদীর ওপর বর্জ্যের প্রভাব। এটা অতটা ইম্পর্ট্যান্ট নয়, কিন্তু এটাও আমরা দেখে যাব মাধ্যমিকের জন্য, যে ভাগীরথী নদীর উপর ভাগীরথী হুগলি নদীর উপর যে বর্জ্যের প্রভাবগুলো কী কী। বর্তমান কেন্দ্র সরকার 2015 সালে নমামি গঙ্গে প্রজেক্ট চালু করে এবং তার দ্বারা গঙ্গাকে দূষণমুক্ত রাখার একটা পরিকল্পনা নেয়। কিন্তু গঙ্গায় যে পরিমাণ বর্জ্য পদার্থ এসে পড়ে, ফলে গঙ্গা নদী এখনও পর্যন্ত সেভাবে দুঃখের সাথেই জানানো যায় যে সাফাই হয়নি সেভাবে। তো ভাগীরথী হুগলি নদীর উপর বর্জ্যের যে বিভিন্ন প্রভাবগুলো আছে, যাতে প্রথম প্রভাব যেটা আমরা ধরি, যে কারণও যদি আমরা দেখতে যাই, তা কারণ হচ্ছে যে এই যে গঙ্গা নদীর তীরে এত এত শহর আছে, সেই তাদের যে নোংরা জলগুলো এবং কলকারখানার জলগুলো সেগুলো এসে নদীতে পড়ে। বিভিন্ন শিল্প আছে, যেমন চামড়ার শিল্প, ট্যানারি শিল্প, রাসায়নিক শিল্প, বস্ত্র শিল্প, সেগুলোর জল ওইখানে, সেগুলোর যে বর্জ্য পদার্থ, যে বিভিন্ন হসপিটালের বর্জ্য পদার্থ, বিভিন্ন কিছু এখানে এসে পড়ে। ফলে গঙ্গার জল দূষিত হচ্ছে। বিভিন্ন যে কৃষিকাজের যে কীটনাশক জল, এগুলো তো পড়ে, জাহাজের তেলগুলো, তো সমস্ত কিছু এখানে পড়ে। ফলে কী কী অসুবিধা হচ্ছে, প্রথমত হচ্ছে যে জল দূষিত হচ্ছে, গঙ্গার জল বিভিন্নভাবে দূষিত হচ্ছে। যেমন জলে সীসা, পারদ, ক্যাডমিয়াম, বিভিন্ন ক্ষতিকর ভারী যে ধাতুগুলো আছে, সেই ক্ষতিকর ধাতুগুলো ক্ষতি করছে, জলের এসে ক্ষতি করছে। এরপর আরও যেগুলো আমরা দেখতে পাচ্ছি, যে
এই যে জলে যে এইসব জিনিসগুলো পড়ছে বিষাক্ত বিষাক্ত জিনিস, ফলে জলে যে বিওডি বা সিওডি তৈরি হচ্ছে, বিওডি অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড এবং সিওডি অর্থাৎ কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, মানে অক্সিজেনের পরিমাণ কমিয়ে দিচ্ছে জলে। ফলে জলের মধ্যে থাকা প্রাণী, জুপ্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন যেগুলো আছে, প্রাণী এবং উদ্ভিদগুলো, তাদের ক্ষতি হচ্ছে। যেহেতু জুপ্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন কমে যাচ্ছে, সেহেতু মাছের পরিমাণও গঙ্গাতে কমছে এবং মাছে যে সুস্বাদটা আগে পাওয়া যেত সেই মানটা পাওয়া যাচ্ছে না। সে বর্ষার সময় যে ইলিশগুলো ধরা হয়, ইলিশগুলো আসে গঙ্গা নদীতে, সেগুলোর স্বাদ আগের মতো নেই, ফলে মৎস্যজীবীদের অসুবিধা হচ্ছে। তো এরকম নানান কারণ আমরা দেখতে পেয়েছি। গঙ্গা নদীর যে পলি, এত বর্জ্য পদার্থ ফেলার ফলে গঙ্গা নদী অগভীর হয়ে পড়ছে, ক্রমশ বিভিন্ন জিনিস এসে জমা হচ্ছে গঙ্গা নদীর তলে, ফলে জাহাজ চলাচলেরও একটা অসুবিধা তৈরি হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে এটার পরিষ্কার করা হয়, জাহাজ যেখানে চলে, কিন্তু বাকি জায়গায় করা হয়। জলের স্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে, এবং জলে ব্যাকটেরিওফাজ বলে একটা বস্তু থাকে গঙ্গা নদীতে, তাদের উপর ক্রমশ প্রভাব পড়ছে। আচ্ছা, প্রতিকারের পরিকল্পনা হিসাবে নমামি গঙ্গে চালু হয় 2015-তে, আমি যেটা বললাম 14 শেষ দিকে চালু হয়, এবং 1985 সালে রাজীব গান্ধীর সময়ে গঙ্গা অ্যাকশন প্ল্যান, প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সময়ে গঙ্গা অ্যাকশন প্ল্যান নেওয়া হয়েছিল, কিন্তু সরকারিভাবে প্ল্যান বিভিন্ন কিছু নেওয়া হয়েছে, নমামি গঙ্গে, গঙ্গা অ্যাকশন প্ল্যান, কিন্তু সেভাবে উন্নতি কোনো জায়গাতেই দেখা যায়নি। হ্যাঁ, তো আমরা দেখলাম যে বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিতে বিভিন্ন যে পদ্ধতিগুলো আছে, তার মধ্যে ল্যান্ডফিল বা ভরাটকরণ একটা বড় পদ্ধতি। তো নিচু জমিকে বা পতিত জমিকে বর্জ্যের মাধ্যমে ধীরে ধীরে ভরাট করা হয়, এবং প্রথমত মাটির আচ্ছাদন, বর্জ্যের আচ্ছাদন, আবার মাটির আচ্ছাদন, আবার বর্জ্য, আবার ভিত্তিস্তর, এসব নানা রকম দিয়ে পরপরভাবে দিতে হয়। এটা প্রথমে জমি নির্বাচন করে বর্জ্যকে ফেলা হয়, তারপর মাটি দিয়ে চাপা দেওয়া হয়, তারপর পর্যবেক্ষণ করা হয়েছে কতটা শক্ত হলো সেটা। কম্পোস্ট প্রস্তুতকরণ কীভাবে করা হয়? জৈব যে সমস্ত জিনিস আছে, গোবর হোক, পাতা হোক, তরকারির খোসা হোক, সেগুলোকে এক জায়গায় ফেলে দেওয়া হয়। তো প্রথমে বর্জ্যগুলোকে আলাদা করা হয়, যেগুলো জৈব না অজৈব। জৈবগুলোকে একটা পাত্রে রাখা হয় স্তরে স্তরে, এবং সেটা আস্তে আস্তে ব্যাকটেরিয়া অণুজীব দ্বারা বিয়োজিত হয় 4 থেকে 6 সপ্তাহ, এবং তারপর কম্পোস্ট সার তৈরি হয়ে যায়। এই সারের উপকারিতা কী? মাটির গুণমানের বৃদ্ধি করে, কৃষি জমিতে দিলে ভালো ফসল হয়। রাসায়নিক সার দেওয়ার খুব একটা প্রয়োজন পড়ে না, এটি যদি বেশি মাত্রায় দেওয়া হয়। তো পরিবেশ বান্ধব এটাও। আচ্ছা, ইনসিনারেশন বা ভস্মীকরণ পদ্ধতি, এটা প্রায় 800 থেকে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পোড়ানো হয়, বর্জ্যগুলোকে পুড়িয়ে ছাই করা হয়, এবং প্রধানত যেগুলো বিষাক্ত বর্জ্য, এগুলোকে এইভাবে পোড়ানো হয়, নর্মালগুলোকে নর্মাল তাপমাত্রায় পোড়ানো হয়। সুবিধা কী? বর্জ্যের আয়তন কমে যায়, রোগ জীবাণু ধ্বংস হয়, জায়গা কম লাগে। এরপর হচ্ছে যে অসুবিধা কী? নির্মাণ ব্যয় খুব বেশি, বায়ুদূষণকারী গ্যাস নির্গত হয়, প্রযুক্তি কম আছে এগুলোর জন্য ভারতে। তো এইসব জিনিস। আচ্ছা, বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব কী? প্রধানত গুরুত্ব হচ্ছে পরিবেশ দূষণ রোধ হবে, এটা একটা গুরুত্ব। পরিবেশ দূষণ রোধ হলে স্বাস্থ্যও ঠিক হবে মানুষের। কিছু কিছু সম্পদের পুনর্ব্যবহার করা হবে, ফলে কী হবে? খরচটা কমবে। মাটির উর্বরতা বৃদ্ধি পাবে কম্পোস্টিংয়ের মাধ্যমে। নগরকে সৌন্দর্যায়ন করা হবে, বর্জ্য পদার্থ পড়ে থাকলে দেখতে খারাপ লাগে। আর শক্তি উৎপাদনও করা যায় বর্জ্য জ্বালানি থেকে, চেষ্টা করলে। এখানে কিছু প্রশ্ন আছে, যার মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য কি, এটা বেশি ইম্পর্ট্যান্ট। যে সমস্ত ইলেকট্রনিক্স দ্রব্যগুলো আমাদের আর ব্যবহারে কাজে লাগে না, বা আমাদের আর কাজে লাগে না, সেসব বৈদ্যুতিক বা বৈদ্যুতিন সামগ্রী, সেগুলো আমরা ফেলে দিই। বৈদ্যুতিক আর বৈদ্যুতিনের মধ্যে একটা তফাৎ আছে, ইলেকট্রনিক আর ইলেকট্রিক্যাল। যেগুলো আমাদের বৈদ্যুতিক, যেগুলো আমাদের এই আলো, পাখা ইত্যাদি। আর বৈদ্যুতিন বলতে আমরা যেটা বুঝতে পারছি, যে মোবাইল, ব্যাটারি, কম্পিউটার, এইসব, এগুলোকে বর্জ্য বলা হচ্ছে। 3R যেটা নীতি, বৈদ্যুতিকের মধ্যে আমরা যে ওয়্যারিংয়ের জিনিসপত্র সেগুলো পাবো, ওয়েল্ডিংয়ের জিনিসপত্রগুলো। 3R নীতি তো আমরা জানি। 3R বা 4R নীতি কী? কম্পোস্ট সার কি, ল্যান্ডফিলের অসুবিধা, এখানে প্রচুর রাসায়নিক গ্যাস নির্গত হয়, বায়ু দূষণ করে। আর বর্জ্য ব্যবস্থার প্রয়োজনীয়তা কী? পরিবেশকে সুস্থ, স্বাস্থ্যকর রাখতে, দেহকে সুস্থ এবং স্বাস্থ্যকর রাখতে, পরিবেশ দূষণ রোধ করতে, বাস্তুতন্ত্রের সমতা বজায় রাখতে, এগুলো বর্জ্য ব্যবস্থাপনা আমাদের প্রয়োজন। তো এখানে আপাতত এটাই ছিল একটা ছোট নোটস, এবং বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে কিছু তোমাদের বলা, যে এগুলো বর্জ্য ব্যবস্থাপনার জন্য ইম্পর্ট্যান্ট,
এক্সামে কোশ্চেন বিভিন্নভাবে আসতে থাকে। যেমন আমরা জিজ্ঞাসা করি যদি ক্ষতিকারক বর্জ্য কী, ক্ষতিকারক মানে যেটা বিষাক্ত অ্যাকচুয়ালি। তেজস্ক্রিয় বর্জ্য মূল উৎস কী বা তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ, আমরা তেজস্ক্রিয় পদার্থের নাম জানি বিভিন্ন। আবার কোনো কিছুর একটা উদাহরণ দিয়ে দিতে পারে যে যেমন বলতে পারে যে ধানের তুষ বা কোনো একটা শিল্পজাত বর্জ্য পদার্থ সেটার নাম। আচ্ছা, 3R পদ্ধতি কোনটি 3R পদ্ধতি নয় বা 4R'ের মধ্যে কোনটি পড়ে না, কোনটি তেজস্ক্রিয় বর্জ্য, কোনটি ইলেকট্রনিক বর্জ্য, এগুলোকে বলা হয়। ইলেকট্রনিক বর্জ্যকে শর্ট ফর্ম কি, বর্জ্য, ওয়েস্ট। WHO কি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বাস্থ্য সম্পর্কে দেখাশোনা করে। তো বর্জ্য এটা ইম্পর্ট্যান্ট। হ্যাজার্ডাস ওয়েস্ট কি, যেটা বিষাক্ত বর্জ্য, সেগুলো হ্যাজার্ডাস ওয়েস্ট। তো এই ধরনের জৈব ভঙ্গুর অজৈব ভঙ্গুরের পার্থক্য এটা ইম্পর্ট্যান্ট এক্সামের জন্য। স্ক্যাবার ইম্পর্ট্যান্ট। 3R বা 4R, হুগলি বা ভাগীরথী হুগলি বা গঙ্গা নদীর উপর বর্জ্যের প্রভাব। আচ্ছা, বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলো, পরিবেশের ওপর বর্জ্যের প্রভাব কী। তো এই যে ধরনের যে আছে কোশ্চেনগুলো, এগুলো সবই মোটামুটি ইম্পর্ট্যান্ট এবং এই চ্যাপ্টারটা খুব ইজি। তো যারা জিওগ্রাফি রিভাইজ শুরু করছো, আমি বলবো এটা দিয়েই শুরু করো। চলো, নেক্সট দিন আমি তোমাদের ক্লাস আনবো জিওগ্রাফির জন্য। বর্জ্য পদার্থ প্রথম ইজি চ্যাপ্টার। নেক্সট দিন আরও যেটা ইজি লাগে, মোটামুটি আমার যেটা ইজি লাগে সেটা দিয়ে আমি শুরু করব। বর্জ্য পদার্থ পর যেটা ইজি লাগে বেশি সেটা হলো ভারত এবং ভারতের প্রাকৃতিক অর্থনৈতিক পরিবেশের ভিডিও আমি নেক্সট দিন আনবো। চলো, আজকের মতো ক্লাস আমি এখানেই শেষ করছি।